সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ভিন্ন ধরনের এক মিসাইল দিয়ে ইসরায়েলে ভয়াবহ আঘাত এনেছে ইয়েমেনের হুথি আনসারাল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। শুক্রবার বাহিনীর তরফে জানানো হয়েছে তাদের ক্ষেপণাস্ত্র বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে অত্যাধুনিক প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন ব্যবহার করে একটি সামরিক অভিযান চালিয়েছে। বিবৃতিতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি নিশ্চিত করেছেন ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তিনি বলেন, এ হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে ব্যাপক অস্থিরতা তৈরি করেছে, লাখো দখলদারকে আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য করেছে এবং বিমানবন্দরকে অকার্যকর করে দিয়েছে। তিনি আরও জানান, তাদের বাহিনী ড্রোন ব্যবহার করে তেল আবিব এবং আশকেলনে ইসরায়েলি সামরিক এবং অন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে আরও দুটি বড় অভিযান চালিয়েছিলেন এবং দুটি অভিযানের লক্ষ্যই অর্জিত হয়েছে। সারি বলেন, অত্যাচারিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গাজায় আমাদের ভাইদের বিরুদ্ধে ইহুদিবাদীদের গণহত্যা ও অনাহার অভিযানের জবাবে এই হামলা পরিচালিত হয়। ফিলিস্তিনি বীরত্ব ও ত্যাগের প্রশংসা করে তিনি বলেন, আগ্রাসন এবং অবরোধের সমাপ্তি পর্যন্ত ইয়েমেন তার বিশ্বস্ত জনগণ, সংগ্রামী সশস্ত্র বাহিনী ও নিবেদিত নেতৃত্ব নিয়ে আপনাদের পাশে রয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী শুক্রবার স্বীকার করেছে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী হামলার পর দখলকৃত জেরুজালেম এবং মধ্যাঞ্চল জুড়ে সাইরেন বাজতে শুরু করে এবং বেন গুরিয়ন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। খবরে আরও জানানো হয়, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনগুলো ইসরায়েলি আকাশসীমা ভেদ করার পর দক্ষিণ গাজার আশেপাশের এলাকাগুলোতে, বিশেষ করে আইন হাবেসোরে সাইরেন বাজতে থাকে। এতে এলাকাগুলোতে নতুন করে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের চ্যানেল 12 জানায়, ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি কয়েকটি অংশে বিভক্ত হয়ে পড়ে, যে কারণে প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এটি আটকানো সম্ভব হয়নি। সামরিক বিশ্লেষকরা ব্যাখ্যা করেছেন, ক্ষেপণাস্ত্র এভাবে বিচ্ছিন্ন হওয়ার ঘটনা মাল্টি স্টেজ মিসাইল অথবা সাবমিউনিশন বহনকারী ক্ষেপণাস্ত্রের মতো পরিকল্পিত হতে পারে অথবা কাঠামোগত ত্রুটি বা বায়ুগত চাপের কারণেও হতে পারে। যেভাবেই হোক, মাঝ আকাশে ক্ষেপণাস্ত্র ভেঙে গেলে এটি একাধিক রাডার সংকেত তৈরি করে, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে আসল ওয়ারহেড, সম্ভাব্য ভুয়া সংকেত এবং ধ্বংসাবশেষের মধ্যে পার্থক্য করতে কঠিন অবস্থায় ফেলে দেয়। শুক্রবারের হামলায় তাই ঘটেছে। আল-মায়াদিন জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা এমন সময় ঘটল যখন ইয়েমেনি সশস্ত্র বাহিনী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে গাজাকে সরাসরি সমর্থন দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বাইরেও ইয়েমেন ইসরায়েলি বন্দরগুলোতে নৌ অবরোধ অব্যাহত রেখেছে, যার উদ্দেশ্য হচ্ছে সরবরাহ চেইন ও কৌশলগত বাণিজ্য পথ ব্যাহত করা। ইয়েমেনি সামরিক নেতারা জানিয়েছেন, যতক্ষণ না গাজার অবরোধ উঠে যাবে এবং ইসরায়েলি আগ্রাসনের ইতি ঘটবে, ততক্ষণ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বীর দর্পে লড়ে যাচ্ছেন প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস শুক্রবার জানিয়েছে, ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসার সময় তাদের যোদ্ধারা এক ইসরায়েলি দখলদার সেনাকে মেশিন গান দিয়ে নির্মূল করেছেন। এ অভিযান পরিচালিত হয় গাজা সিটির দক্ষিণে আল জাইতুন এলাকার বদর মসজিদের পাশে। আল কাসাম জানিয়েছে, ওই সেনা নিহত হওয়ার পর ঘটনাস্থলে একটি উদ্ধারকারী হেলিকপ্টার অবতরণ করে। এদিকে ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস জানিয়েছে, তারা দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আল সাত্তার আল গার্বি এলাকায় আল মুহান্দিস হলের কাছে 60 mm মর্টার শেল ব্যবহার করে ইসরায়েলি সামরিক যন্ত্রপাতির উপর গোলাবর্ষণ করেছেন। তাছাড়া পপুলার রেজিস্ট্যান্স কমিটির সামরিক শাখা আল নাসির সালাহ আল দিন ব্রিগেডের সঙ্গে সমন্বয় করে খান ইউনিসের উত্তরে আল বিল্লাদ স্ট্রিটে দখলদার বাহিনী ও তাদের সামরিক যানবাহনের জটলায় গোলাবর্ষণ করেছে আল আকসা মার্টার্স ব্রিগেডস। এই অভিযানেও 60 mm মর্টার শেল ব্যবহার করা হয়। মুজাহিদিন মুভমেন্টের সামরিক শাখা মুজাহিদিন ব্রিগেডস জানিয়েছে, শুক্রবার তাদের যোদ্ধারা গাজা সিটির আল জাইতুন এলাকার দক্ষিণে গোয়েন্দা নজরদারি চালানো এক ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছেন। প্রায় 23 মাসের টানা বোমা বর্ষণ, অবরোধ এবং নির্মম অনাহার নীতির পরও ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছেন। তাদের হামলার তীব্রতা বেড়েছে এবং কৌশলে পরিবর্তন এসেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। প্রতিরোধ বাহিনীগুলোর নতুন কৌশলে ইসরায়েলি বাহিনী বারবার বেকায়দায় পড়েছে বলে স্বীকার করছেন ইহুদিবাদী বিশ্লেষকরা।
ফিলিস্তিনি জনগণ এবং তাদের প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে শুক্রবার দেশজুড়ে সমাবেশ ও মিছিল করেছেন 10 লাখেরও বেশি ইয়েমেনি। গাজার পাশে অটল, আমরা হুমকিকে ভয় করি না, ষড়যন্ত্র ভীত নই ইত্যাদি স্লোগানে এদিন প্রকম্পিত ছিল ইয়েমেনের বিভিন্ন প্রদেশের গণসমাবেশগুলো। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক নৌ ও আকাশ অভিযানের প্রতি জোরালো সমর্থন জানিয়ে দখলদারিত্ব মোকাবেলায় অভিযানে আরও তীব্রতা উন্নয়ন ও নতুনত্ব আনার আহ্বান জানান। এক যৌথ বিবৃতিতে বিক্ষোভের আয়োজকরা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করে বলেন, আমরা ফিলিস্তিনি প্রতিরোধের বীর যোদ্ধাদের পাশে আছি, যারা শত্রুকে অভূতপূর্ব আঘাত হেনে চলেছেন। বিক্ষোভ থেকে গাজা ও নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বিবৃতিতে সরাসরি মার্কিন সমর্থনে পরিচালিত ইসরায়েলি দখলদার বাহিনীর ঘোষিত নতুন পর্যায়ে নৃশংস আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে কিছু আরব শাসক গোষ্ঠীর প্রকাশ্য সমর্থনের নিন্দা জানিয়ে বলা হয়, গাজায় অব্যাহত গণহত্যার জন্য তারাই সরাসরি দায়ী। বিক্ষোভে সতর্ক করে বলা হয়, এই সমর্থনই ইসরায়েলকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ উচ্চাভিলাষ গ্রেটার ইসরায়েল পরিকল্পনা প্রকাশ্যে ঘোষণা করার সাহস জুগিয়েছে। বিবৃতিতে ফিলিস্তিনি ও লেবানিজ প্রতিরোধ আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন যোগাতে আঞ্চলিক ও বিশ্বব্যাপী মুক্তিকামী মানুষের প্রতি আহ্বান জানানো হয়। এতে উদ্বেগ প্রকাশ করা হয়, আঞ্চলিক সরকারগুলো ক্রমে দখলদারদের পাশে দাঁড়াচ্ছে। এর মধ্যে সৌদি আরবের নাম বিশেষভাবে উল্লেখ করে অভিযোগ করা হয়, তারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করছে এবং প্রতিরোধ শক্তিকে নিরস্ত্র করার ষড়যন্ত্র করছে। একইভাবে মিশরকেও অভিযুক্ত করে বলা হয়, তারা দখলদারদের সঙ্গে ব্যাপক আকারের চুক্তিতে জড়িয়েছে। বিবৃতিতে তাদের অবস্থান পুনর্বিবেচনা করতে ও এই বিশ্বাসঘাতকতা বন্ধ করতে সংশ্লিষ্ট সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এটি দুনিয়া ও আখেরাতে তাদের ধ্বংস ডেকে আনবে। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো বলেছে, বহিরাগত বহুমুখী চাপের পরও ইয়েমেনের মানুষ ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ আন্দোলনের পাশে অবিচল রয়েছে। মিলিয়ন মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এসব বিক্ষোভ তারই প্রমাণ বহন করে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী সতর্ক করে বলেছেন, নতুন করে কোনো আগ্রাসন ঘটলে তার দেশ এমন সামরিক সরঞ্জাম মোতায়েন করবে যা এখনও পর্যন্ত কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়নি। ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে শুক্রবার এক বিশেষ টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, শত্রুরা যদি আবার আগ্রাসনে লিপ্ত হয় তবে আমরা অবশ্যই এমন সরঞ্জাম ব্যবহার করব যা এখনও ব্যবহার করা হয়নি। তিনি দেশের কাশেম বাশির ক্ষেপণাস্ত্রের উদাহরণ দেন, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উস্কানিমূলক যুদ্ধের জবাবে গত জুন মাসে পরিচালিত প্রতিরক্ষামূলক ও পাল্টা অভিযানে ব্যবহার করা হয়নি। তিনি ক্ষেপণাস্ত্রটিকে একটি সলিড ফুয়েল প্রজেক্টাইল হিসেবে বর্ণনা করেন, যার পাল্লা 1200 কিলোমিটার। তিনি এটিকে ইরানের সর্বোচ্চ মাত্রার প্রিসিশন সার্জিক্যাল মিসাইল হিসেবে উল্লেখ করেন। নাসিরজাদে আরও জানান, গত বছর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ট্রু প্রমিস 1 এবং 2-তে অর্জিত প্রযুক্তিগত অভিজ্ঞতা ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি শত্রুর ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইলেকট্রোম্যাগনেটিক প্রতিরোধ কৌশল সফলভাবে মোকাবেলা করতে পারে। মন্ত্রী জানান, গত এক বছরে ইরানি সেনাবাহিনী আরও কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যেগুলো প্রচলিত ব্যালিস্টিক গতিপথ অনুসরণ করে না, বরং এগুলোর ম্যানুভারেবল নেচার শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যাওয়ার ক্ষমতার কারণে বিশেষভাবে কার্যকর। তিনি জানান, আমরা এই ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগুলো 12 দিনের যুদ্ধেও ব্যবহার করিনি। নাসিরজাদে আরও বলেন, যুদ্ধ 12 দিনের বেশি স্থায়ী হলে ইরানের পাল্টা ক্ষমতার মুখে ইসরায়েলি শাসক গোষ্ঠী হয়তো নিজেদের রক্ষা করতে পারত না। তিনি স্পষ্ট করেন, যুদ্ধ যদি 15 দিন স্থায়ী হতো তবে শেষ 3 দিনে শত্রুরা আমাদের কোনো ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধেই নিজেদের রক্ষা করতে সক্ষম হতো না। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লাজিরানি তেহরানকে নত হতে বাধ্য করা যেতে পারে এ ধরনের দাবিকে অর্থহীন আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে ইরানি জনগণ প্রমাণ করেছে তারা কখনো আত্মসমর্পণ করবেন না। লারিজানি বলেন, আলোচনা তখনই ফলপ্রসূ হয় যখন অপরপক্ষ বুঝতে পারে যুদ্ধ নিরর্থক এবং সমস্যার সমাধান সংলাপের মাধ্যমে খোঁজা উচিত। তিনি সতর্ক করে বলেন, আলোচনাকে যদি অন্য উদ্দেশ্যের আড়াল হিসেবে ব্যবহার করা হয় তবে সেটি আসল আলোচনা নয়। তিনি বলেন, তারা যদি যুদ্ধ চায় তবে তাই করুক, তবে যখন তারা অনুতপ্ত হয়ে ফিরবে তখন আর আলোচনার টেবিলে ফিরে আসার সুযোগ থাকবে না। লারিজানি জানান, ইরানের নিরাপত্তা দুর্বলতা এড়াতে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, নিরাপত্তা সমস্যা শুধু মানবীয় কারণেই নয়, আধুনিক প্রযুক্তির মাধ্যমেও ঘটতে পারে, তাই সমস্যা সমাধানে কোনো খুঁত রাখছেন না তারা। এ সময় তিনি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বেসামরিক উদ্দেশ্যে তারা বোমা তৈরি করতে চান না।
কূটনীতির প্রতি ইরানের প্রতিশ্রুতি পুনরায় উল্লেখ করে লারিজানি পশ্চিমাদের সতর্ক করে বলেন, কূটনীতিকে কখনো নাটক প্রদর্শনের মঞ্চে পরিণত করা উচিত নয়। পশ্চিমারা আজ যে কূটনীতি চালাচ্ছে তার লক্ষ্য হল অজুহাত তৈরি করা। প্রতিরোধ অক্ষ দুর্বল হয়েছে এ ধরনের দাবি উড়িয়ে দিয়ে আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে লারিজানি বলেন, যদি তারা মনে করে প্রতিরোধ সংগ্রাম দুর্বল হয়ে পড়েছে তবে কেন তারা এত প্রবল শক্তি প্রয়োগ করছে? চাপ সবসময় শক্তিশালীদের ওপরই দেওয়া হয়, দুর্বলদের ওপর নয়। হামাসকে পরাজিত করার ইসরায়েলি দাবিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, তোমরা মানুষ হত্যা করেছ, অনাহারে রেখেছ, কিন্তু হামাসকে নির্মূল করতে পারোনি। এটি তাদের চূড়ান্ত দৃঢ়তা ও প্রতিরোধের প্রমাণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।